ফ্লিপকার্ট এখন ভালো অফার দিচ্ছে, 99 এতগুলো। অনেকে বলে দিদি তুমি সিঁদুর কেন পরো না এখন? কথাতেই আছে জানো তো, স্বপ্নের দাম লাখ টাকা, কিন্তু আমার স্বপ্নগুলো ওই 9 টাকা, 1 টাকা, 99 এরকম অফারের মধ্যে আটকে থাকে। ঠিক যখন কোনো ভালো অফার পাই আমি চটচট করে জিনিসগুলো অর্ডার করি, বাকি সব উইশ লিস্টে রেখে দিই যাতে কোনো রকম মানে অফারগুলো মিস না করে ফেলি। যখন একটু দামটা কমে তখনই চটচট করে জিনিসগুলো নিয়ে নিই। এই যে তোমরা আমার ঘর সাজানো জিনিসগুলো প্রতিটা প্রশংসা করো, এই সব কিছু কিন্তু আমি অফারে কিনি। এই প্রতিটা জিনিস দেখতে অনেকটা দামি হলেও কিন্তু খুব অল্প টাকার মধ্যে জিনিসগুলো দিয়ে আমি ঘর সাজানোর চেষ্টা করি। এখনও পর্যন্ত যদি বলো আমার ঘরের সব থেকে দামি জিনিস কোনটা, তাহলে বলবো আমার ঘরের সব থেকে দামি জিনিস হচ্ছে ফ্রিজ আর টিভিটা। বাকি সব কিন্তু আমি আস্তে আস্তে অল্প যখন দাম কমেছে তখনই নেওয়ার চেষ্টা করেছি। ফ্রিজ আর টিভিটাই একমাত্র আমি অফলাইন থেকে নিয়েছি। সকালবেলা স্নান টান করে আমার একটা ওষুধ ছিল আর টেস্ট ছিল, সেই টেস্টটা করে নেওয়ার পর আমি এখন এই যে দেখো একটা পার্সেল এসেছে, সেই পার্সেলটা খুলছিলাম। দেখো কম দামের মধ্যে দুটো কোটো অর্ডার করেছিলাম, 2 সেট কোটো, সেই কোটোগুলো এসছে। আমি না কোয়ালিটিটাও চেক করে নিয়েছিলাম, অনেক সময় কি হয় অফারে কম দামের জিনিসগুলো না ভালো হয় না, তো দেখলাম বেশ কোয়ালিটিটা খারাপ না জানো তো, বেশ ভালোই বটে। কোটোগুলো হচ্ছে 99 আর 6 পিস ছিল ভেতরে, আর বেশ দেখতেও বেশ সুন্দর লাগছিলো। হ্যাঁ অবশ্যই এগুলো প্লাস্টিকের, তবে এগুলো ধুয়ে ইউজ করব, দেখবো কেমন কি জিনিসটা যায়। তো তোমরা তো দেখতেই পাবে, কিন্তু দেখতে বেশ শৌখিন, বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর এগুলো আমি দেখে নিয়েছিলাম কোয়ালিটিটা, তো প্রীতম হলো যে 99-এ ঠিকই আছে, এর থেকে আর ভালো হয় না 99-এ। আর এই যে দেখছো এই ব্লু কালারের বোলটা, এটা টোটাল 4টে সেট ছিল, এটাও কিন্তু অফারেই নিয়েছিলাম আমি। ওই যে দেখবে মাঝে মাঝে দেখবে ফ্লিপকার্ট এগুলোতে দেখবে 99-এ অফার দেয়, তো তখন আমি কি করি ওগুলোকে চটচট অর্ডার করি, আর ওটা না খুব অল্প সময়ের জন্য দেয়। আর আমার যেহেতু নোটিফিকেশানটা অনই থাকে, তো যখন কোনো অফার আসে না তখন হুটহাট করে আমি ওগুলো অর্ডার করে দিই সঙ্গে সঙ্গে, পরে কিন্তু ওগুলো আর পাওয়া যায় না ওই দামে। তো আজকে বিকালবেলায় ঘুম থেকে উঠে অর্কর জন্য একটুখানি আমি ম্যাঙ্গো মিল্কশেক বানাচ্ছিলাম। আমার হাতে প্রচণ্ড ব্যথা জানো, দুটো হাতেই প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো এখানে দেখো ম্যাঙ্গোটাকে হালকা নিয়ে নিচ্ছি, একটাই আম দিয়েছি আর মিল্কমেড দিচ্ছি, চিনি দিইনি, মিল্কমেডটা দিচ্ছি কারণ আমটা তো এখনকার আম অতটা মিষ্টি না, তবুও হালকা মিষ্টি, আর দিয়ে দিচ্ছি দুধ। বিশ্বাস করবে না আমার আমের যাবতীয় জিনিস ভাল লাগে, আমি আমটা এতটাই পছন্দ করি। গরমকালে আম, তরমুজ, লিচু এইগুলো আমার খুব প্রিয় একটা ফল বলতে পারো। হ্যাঁ কাঁঠাল আমি একদম নিতে পারি না, কাঁঠালের গন্ধে আমি পারি না একদম। তো এখন হচ্ছে ওই সন্ধ্যে ওই বিকাল টাইম, অর্ক ঘুম থেকে উঠে ও তো পড়তে বসে, তার আগে ওকেই বলি যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নে। আর এদিকে জানলাগুলোও দেখো খুলে দিয়েছি, হালকা হালকা মেঘ করছে এই সন্ধ্যের টাইমটা করে, তারপরে সকাল দিকে খুব গরম রাখছে। তো ভাবলাম ওকে একটু বানিয়ে দিই, খেয়ে নে। প্রতিদিন সাবু তারপরে সুজিটা দিই না, মাঝে মাঝে এরকম দিই, একটুখানি হেভিও হয়ে যায় যেহেতু আমটাও হেভি আর দুধটাও পেটে চলে যায়, আর খেতে বেশ ভালো হয়েছে ওটাই বলছিল। কিন্তু আমি এখানে বরফ ইউজ করি, তোমরা আইসক্রিম বরফ ইউজ করতে পারো, কারণ আমি দিইনি কারণ অর্কর একটুতেই জানো তো গরম ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত থাকে। এটা তারপর দিন সকালবেলায় প্রীতম ওকে রেডি করে দিচ্ছে স্কুল যাওয়ার জন্য, আর ওইদিকে আমি টিফিনটা রেডি করছিলাম অর্কর। না গো এখনও গরমের ছুটি পড়েনি, কবে থেকে পড়বে জানি না, একটু গরমের ছুটিটা পড়লে একটু স্বস্তির নিঃশ্বাস নিই, কারণ বেশ গরমটা পড়েছে জানো, ও স্বস্তির নিঃশ্বাসটা ফেলে। তাও তো এখন কদিন বৃষ্টি হচ্ছে বলে বেশ ভালোই ওয়েদারটা যাচ্ছে। এদিকে ওকে রেডি করা সকালবেলায় বলছি যতক্ষণ না প্রপার ওকে রেডি করা হবে ততক্ষণ ও মুখ একদম বন্ধ থাকবে না। আর সকালবেলায় অনেকেই জিজ্ঞেস করো যে অর্ককে কি খাইয়ে পাঠায়, অর্ককে একটু হেভি খাবার দেওয়ার চেষ্টা করি, কোনো দিন বলে মা ভালো লাগে না, তো সেই দিনকে সকালবেলায় ছাতুর শরবত দিই, ছাতুর শরবতটা এখন বেশ ভালোই খেয়ে নেয়। আর টিফিনে বেশিরভাগ দিনটাই ফ্রুট দিই আমি। অনেকেই বলেছো ফল কেটে দেবে না, ফলটা গোটা দেওয়ার চেষ্টা করবে, গোটা ফল দিলে অর্ক খেতে চায় না, কেটে দিলে খেয়ে নেয়, আর খোসাটা ছাড়িয়ে দিতে হয় কারণ ওর না খোসা খাবে না কিছুতেই ফলের, বিশেষ করে আপেলের খোসা তো ওকে ছাড়িয়ে দিতেই হয়, নাহলে ও একদমই খেতে চায় না। আর অনেকে জিজ্ঞেস করছো অর্কর কোন ক্লাস, ওরা হচ্ছে ক্লাস 1। হ্যাঁ একটা বছর ওর গেছিলো গ্যাপ, তার কারণটা বলে দিই, ও লকডাউনের সময় যেহেতু ভর্তি হতে পারেনি, ওর
একটা বছর ওই লকডাউনে মানে যখন কোভিড এসেছিলো না, তখন আমি ওকে ভর্তি করাতে পারিনি স্কুলে, তখন সব দিকে বন্ধ ছিল। তো ওই একটা বছরও নষ্ট হয়েছিল, কোনো রকম স্কুল টুল মানে যেতে পারিনি। এখন প্রীতম দেখি এই পাতা পাতা গ্রিন টিগুলো নিয়ে এসে খায়, মানে আমার না খুব একটা ভাল লাগে না, কেন জানি না এই গ্রিন টি খেতে। আর এইদিকে দেখো আরও দুটো পার্সেল চলে এসছে। এখানে প্রীতমের একটা আছে অফারে, মানে যাচ্ছিলো জুতো দুটো, ওই অফারে নিয়েছিলাম। আর এই যে দেখো যখন অফার থাকে না তখন সঙ্গে সঙ্গে মানে সব কটাতে অ্যাড করে আমি নিই। এখানে আরও দুটো কোটো অর্ডার করেছিলাম, সেই কোটোগুলো এসছে। ছোটো কোটো আর বড় কোটো মিলিয়ে অর্ডার করেছিলাম, তার কারণ বাবাও এসে পরে বলছিল জিনিসগুলো একটু কোটোর মধ্যে রাখবি। ফ্লিপকার্ট এখন ভালো অফার দিচ্ছে, 9 টাকায় এখন জিনিস দিচ্ছে দেখছি আনলিমিটেড। ওই জন্যই তো অর্ডার করছি, যখন এগুলো সবসময় থাকে না, 5 সেকেন্ড মানে এমন একটা টাইমে দেবে না, তখন সঙ্গে সঙ্গে অর্ডার করতে। এগুলো কত টাকায় পেয়েছি বলো তো? এগুলো সব এই বোতলটা না, বোতলটা বাদ দিয়ে কোটোগুলো সব কটা, 1 2 3 4 5 6 7 8টা এইটা আছে। এগুলো কত? 12খানা কত? 99। হ্যাঁ সত্যি 99 এতগুলো? বাবা। তো সেদিন বাবা এসেছিলো, বাবা বলছে যে কোটোর মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখবি, আমি এখানে দেখবো দোকানে ভালো কোটো। আমি বললাম যে না, দেখতে হবে না, আমি দিয়েছি কটা অর্ডার অনলাইন থেকে, তো ওগুলো আসুক দেখি কেমন হয়। তো আমার দেখো আমার কাজ চালানো নেই কথা, হ্যাঁ একটু দেখতে সুন্দর হলেও হবে। আর এখানে প্রীতমের পায়ে পরার জন্য দুজোড়া দেখো নিয়েছি। এই দুটো মানে ভালো বটে, বললো যে কোয়ালিটিটাও মোটামুটি, যা দাম দেখো, যেমন গুড় তেমন তো মিষ্টি হবে, বললো দাম তুলনায় ঠিকই আছে, 99-এ আর কত ভালো পাওয়া যাবে। তো বাইরে হয়তো ভালো পেয়ে যেত, তো আমি বললাম যে দেখো তো এই দুটো হয়েছে কিনা, পায়ে হচ্ছে কিনা। বললো হ্যাঁ হচ্ছে, নর্মালি পরার জন্য, ঘরে এদিক ওদিক যাওয়ার জন্য, কোথাও দোকানপাট, ওই জন্য আমি করলাম। এটা হচ্ছে বিকাল দিকে, মানে একদম সন্ধ্যের দিকে, বিকাল দিকে বলছি, একটু আটা মাখছি। আজকে যেহেতু নিরামিষের দিন ছিল, রাতের বেলায় পোড়াটো খেতে পাবো না, ওই জন্য ওই আটা মেখে রাখছি। আটার লুচি হবে, আর তার সাথে একটা ওই ওই কি বলে, প্রীতম বলে সাদ্য বাড়ি আলুর তরকারি হবে। প্রীতম এটাই বলে যে এটা তো সাদ্য বাড়ি আলুর তরকারি, খেতে ভালো হয় ঠিক আছে, কিন্তু দেখতে অনেকটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়, তো ওই জন্য বলে সাদ্য বাড়ি আলুর তরকারি। তো ওই আলুর তরকারিটাই বানাবো। এখানে আটাটা মাখছিলাম, দেখো আমি এখন আটা মাখতে পারি না, আমার একটু কষ্ট হয়, কিন্তু কতদিন বলো তো এভাবে আর নাগান ছাড়া হয়ে থাকবো, একটু একটু করে করতে তো হবেই। তো ওই জন্য দেখো একটু আস্তে আস্তে মাখার চেষ্টা করছিলাম। যখন পারি না তখন দেখো এইভাবে যখন তেল দিয়ে দিই, সব আটাটা এত সুন্দরভাবে মাখা হয়। আমি মানে এই টেকনিকটা বেশ অ্যাপ্লাই করি, যে আটা মাখতে যখন দেখবে খুব মাখতে পারছি না, কষ্ট হচ্ছে, তখন একটু তেল দিয়ে দিই, সাদা তেল, ব্যাস একটুখানি বুলিয়ে নিই, দেখবে কি সুন্দর আটাগুলো মাখা হয়ে যাবে। তো এখানে আটাটা মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিই। আর ওই যে সাদ্য বাড়ির আলুর তরকারি বানাবো, তো ওই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আলুগুলোকে কাটবো। ওইদিকে অর্ক পড়তে বসেছে, আমি দেখলাম এই ফাঁকে করিনি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি, আমি তাড়াতাড়ি করছিলাম, কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট অফ হয়ে যাবে। আর কারেন্ট অফ হয়ে গেলে না এদিকে হুট করে আসতে চায় না, মানে অনেকক্ষণ চলে যায়। আর তোমার তাড়াতাড়ি করেই করছি। আর আমার আজকে হাতটা না কেটেছে জানো, আঙ্গুলের এই দিকটাতে বেশ ভালোই কেটে গেছে, আর কেটেছে বলে বেশ ব্যথাও করছে, আমি ধরতে পারছি না কোনো জিনিস ঠিক করে, মানে দেখলে না আমটা কাটার সময়ও ঠিক করে ধরতে পারছিলাম না। তো এই যে দেখো আলুগুলো কেটে নিলাম, যটা আলু লাগবে তটা, বেশি তো করবো না, রাতের মতো করব। তো এখানে আলুগুলো একটু মোটা মোটা করেই কাটবো, আবার ছোট ছোট আলু চচ্চড়ির মতো করে কাটতে পারা যায়। আমার মা আবার আলু চচ্চড়িটা ভীষণ ভালো বানায়, কেন জানি না আমার এত ভালো লাগে খেতে। আলু চচ্চড়িটা কিছুই দেয় না, নর্মাল সিম্পল বানাই। তো মানে আগে না বাবা যদি কোথাও যেত, তো বাড়িতে যদি রাত্রেবেলায় না আসতো, তখন আমি মাকে বলতাম মা আলু চচ্চড়ি বানাও, আলু চচ্চড়ি দিয়ে খাবো। ভাতও খেতাম, রুটিও খেতাম, এত ভালো লাগতো। তখন আমাদের বাবা না থাকলেই আলু চচ্চড়ি হতো, এত ভালোবাসতাম আমি আর দাদা। আর মাংসর আলু নিয়ে তো দাদার আমি কন্টিনিউ মারামারি করতাম, কন্টিনিউ মাংসর আলু নিয়ে, যার পাতে থাকতো লাস্ট অবধি তার পাত থেকে তুলে ঠিক খেয়ে নেবো, এই জিনিসটা তো চলতোই। তো এখানে আলুগুলোও কাটা হয়ে গেছে দেখো। আর এর মধ্যে যা যা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো, ওই যে বললাম সাদ্য বাড়ি আলুর তরকারি।
যদিও বা সাধ্য বাড়িতে টমেটো কাঁচা লঙ্কাটা দেয় কিনা আমি জানি না, মনে হয় দেয় না, কারণ কাঁচা লঙ্কা আমাদের জানো তো নিয়মে খেতে নেই। আমাদের কি হয়, আলুটা সেদ্ধ করে ওই গোলমরিচ দিয়ে খেতে হয়, গোলমরিচ গুঁড়ো দিয়ে। তো এটাই জানি, কাঁচা লঙ্কা খেতে পাওয়া যায় না, এবার জানি না বাবা ওইসব। তো এখানে কাঁচা লঙ্কাটা দেখো এভাবে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। বললাম না আঙুলটা বেশ ব্যথা করছে, পারছি না কাটাকুটি করতে। একটু সর্ষের তেল দেবো, আলুটা আজকে পুরোটাই কষে কষে করব। দেবো হচ্ছে 5 ফোড়ন, এর মধ্যে কিছু যায় না, ওই আলু আর কাঁচা লঙ্কাটা দেখো দিয়ে দিলাম। আচ্ছা, আমিষ করতে চাইলে পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ কুচি একসঙ্গেই দিয়ে দিতে পারো, আলু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজতে পারো এইভাবে। এবার এইভাবে ভাজবো, এর মধ্যে একটু নুন দেবো। আচ্ছা, তোমরা একটু হলুদ দিতে চাইলে, আমি হলুদ দিই না, সাদা সাদা ফ্যাকাশে পাড়া হয় তরকারিটা, প্রীতম দেখলেই বলবে যে এই যে সাদা সাদা আলুর তরকারি করেছে। একটু ছোটো ছোটো করে আলুগুলো কেটে দিলেও হয়, আমি একটু বড় বড় রাখি। তার মধ্যে দিলাম টমেটোটার জন্যই টেস্টটা লাগে বেশি, কারণ টকটক একটা ব্যাপার থাকে। আর এদিকে ফ্রিজ থেকে দুধটা বার করে আমি গরম করতে দিলাম। এদিকে আলুটাও মানে ভালো করে দেখছি ভাজা ভাজা বেশ হয়ে এসছে। এরপর আমি জল দিয়ে দেবো, যেমন ঝোল ঝোল রাখবো সেইভাবে জলটা অ্যাড করব। যখন আলুটা বেশ ভালো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন একটু 2-4টা আলু আমি একটু মানে মানে মেখে নেবো আলু তরকারির সাথে, মানে ঘেটে নেবো, তাহলে কি মাখা মাখা হয়ে যাবে। ব্যাস এবার আলুটা সেদ্ধ হোক। আর এদিকে প্রীতম আসলে ভেবেছিলাম করব, তারপরে দেখলাম অর্ক বলছে মা আমার খিদে পাচ্ছে, আমাকে খেতে দাও। তো আমি ভাবলাম যে তাহলে আমি করে নিই, আর ওই একটা একটা করে লুচি বেলতে আমার খুব কষ্ট হবে। তো ওই কারণে কি করলাম, আমি দেখলাম বড় বড় করে লই কাটি। লই কেটে আমি যেরকম দেখেছি, মানে দেখো সত্যি কথা বলতে আমিও রান্না বান্না কিন্তু শিখি, দেখে শিখি, কারোর কাছ থেকে জিজ্ঞেস করে শিখি। এইভাবেই তো মানুষ একে অপরের কাছ থেকে রান্না শেখে। এমন না যে আমার পেট থেকে, আমি মায়ের পেট থেকে সব কিছু শিখে এসেছি, আমিও কারোর না কারোর দেখেই শিখি, ঠিক আছে, এটা অস্বীকার করা যায় না। অনেকে দেখি লিখে ভিডিওর মধ্যে কপি, আসলে আমাদের পুরো জীবনটাই কপি। তুমি যে কাউকে কপি বলছি, কপি কথাটাও কারোর না কারোর কাছ থেকে শিখেই তারপরে আমরা বলি, তাই না? তাই এখানে কপি কথাটা বলার কোনো মানেই হয় না। আমরা সবার কাছ, মানে একে অপরের কাছ থেকেই শিখি, যা শিখি। এভাবে একা একা তো শেখা যায় না কোনো কিছু। তো এখানে গোল করে দেখো বিলার চেষ্টা করেছি, আর এই যে এইভাবে কেটে নিলাম। এভাবে 3 কোণা করে পরোটাটা করব। প্রথম লুচি তো আমার জীবনে ফুলে না, কেন জানি না। খুব ভাগ্য ভালো থাকলে আমার প্রথম লুচিটা ফুলে যায়, মানে খুব ভাগ্য ভালো থাকলে। এটা বললাম না, প্রথম লুচি আমার কিছুতেই ফুলবে না, পাঁপড়ের মতো হবে পাতলা পাড়া, কিছুতেই কেন যে ফোলে না। আর তেল যতই গরম থাক না কেন ফোলে না। খুব কপালটা ভালো থাকলে প্রথম লুচিটা আমার ফুলে ফেপে ঢোল হবে, তাছাড়া কিছুতেই হবে না। তো যাই হোক, এইটা তো ফুললো না, কিছু করার নেই। যাই হোক, ভাজার চেষ্টা করলাম, পাঁপড়ের মতো হলো। এটা আমি রেখে দেবো নিচেতে, আমি খেয়ে নেবো। আর ওইদিকে বাকি লুচিগুলো কিন্তু প্রতিটা ফুলেছে, তারপর যতগুলো লুচি হয়েছে প্রতিটা ফোলে। শুধু ওই প্রথম লুচিটাই কেন যায় না, ফুলতে চায় না আমার। আর এই 3 কোণা লুচিগুলো না বেশ দেখতে সুন্দর লাগে গো। আর লুচি যেমন খেতে হয় তেমনই লাগে, আলাদা কিছু লাগে না, তবে বেশ দেখতে সুন্দর লাগে। অর্কর জন্যই বিশেষ করে এটা আমি করি বলতে পারো। ও আবার 3 কোণার লুচিটা বেশ ভালোবাসে। 3 কোণার পরোটা, 3 কোণা লুচি, 4 কোণার লুচি, এইরকম। একদিন 4 কোণা লুচিটাও ট্রাই করব, দেখবো হয় কি না। থালার মধ্যে যখন এরকম 3 কোণা ফুলকো ফুলকো লুচিগুলো সাজিয়ে দিই না, দেখতে বেশ সুন্দর লাগে। তো এখানে লুচিটা মানে ভেজে পড়ে না, তেল তো ওঠে না, তবু ওই ফুটো ফুটো বাটিটার মধ্যে আমি রাখি, যাতে কোনোভাবে যদি তেলটা ওঠে। এটা দেখো কীরকম শেপটা হয়েছে, হাসিও পায় মাঝে মাঝে এগুলো দেখলে। তো এখানে দেখো ভাজাভুজি হয়েছে, আর বাকি সব যেগুলো লুচিগুলো ছিল অর্ককে খাবার দেবো। অর্কও বলছে মা খেতে দাও খিদে পেয়েছে। ওর মতো 4টে এখন আপাতত ভেজে নিলাম। আর বাকিগুলো দেখো কটা পারিনি, লাস্টে ওইগুলো গোল গোল করেই ভাজলাম, মানে প্রীতমের মতো 2টো গোল লুচি লাস্টে ভাজছিলাম, যে দেখি ভেজে দিই আগে, অর্ককে খেতে দিই তারপরে অন্য কথা। ওকে আপাতত দিলাম লুচিগুলো, 4টেই দিয়েছিলাম, তারপরে বললো মা আমি 3টে খাবো। তো আমি আবার আরেকটা তুলে নিলাম। আর এই যে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। আর যেহেতু লুচির সাথে মিষ্টি তো খাবে, তো ওই জন্য আগে ওকে দিয়ে দিই, তারপরে আমি আর না পরে প্রীতম আর আমাতে খাবো। প্রীতম আসলে, প্রীতমের আসতে অনেকটাই রাত হয়ে যায়। ওইদিকে বইগুলো দেখো খোলা রয়েছে, ওই পড়াচ্ছিলাম আর করছিলাম রান্না বান্না, এই আর কি। এই যে মিষ্টিটা বার করে দিই এখান থেকে। একটা রসগোল্লা খাবে, লুচির সাথে রসগোল্লাটা বেশ ভালোই যায়, শুকনো মিষ্টির থেকে রসগোল্লাটাই বেশি ভালো যায়। তো এখানে যে লুচি পেলে কিছু চায় না গো, লুচির সাথে নিরামিষ তরকারিটা একটু অড লাগে অর্কর, চিকেন কষাটা ভালো লাগে।
এটা তার পরদিন সকালবেলায় উঠেই দেখছি মানে মাথার উপর রোদ চেপে গেছে জানো, এত গরম রেখেছে আজকে যে কি করব সারাদিনটা বুঝতে পারছি না। আর এই যে দেখছো না পর্দার সিস্টেমটা এত বাজে না, শুধু এদিক থেকে টানলে ওইদিকে খুলে যায়, খুব বাজে সিস্টেম, মানে এই সিস্টেমটা এত বাজে লাগে। তো যাই হোক, তারপরে যেন আমি তাড়াতাড়ি করে রান্না চাপাচ্ছি, মানে আজকে যেহেতু অর্ক স্কুল ছিল না ওই কারণে যেন তো অনেকটা দেরি হয়ে গেছে। আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল একটা পাতলা, আর এদিকে ঝিঙে, কাঁচা আম আর আলু আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এই ছোট মোরলা মাছটা আজকে একটা রেসিপি শেয়ার করব। নুন আর হলুদ মাখিয়ে দিলাম মাছটার মধ্যে। আচ্ছা, আমি আগেই বলে দিচ্ছি, আমার ভিডিওতে রান্নাবান্নাই বেশিরভাগটা পাবে, কারণ আমি রান্নাবান্নাই দেখাই, সংসারে কাজকর্ম দেখাই। বেশি কিছু আমি জানো তো, যখন যেটা হয় আমার সাথে সেটাই দেখানোর চেষ্টা করি আর কি। তো এখানে মোরলা মাছগুলো ভেজে নিলাম, ওইদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রাখলাম। বড় মাছটা, মোরলা মাছটা করছি আমার জন্য আর প্রীতমের জন্য। আর প্রীতম খাবে কিনা জানি না, তবে মাছটা করছি, আমার বেশ ভালো লাগে এই ছোটো মাছটা খেতে, তো এটা করে রাখছি। আর বড় মাছটা প্রীতম আর অর্কর জন্য হচ্ছে, আমি বড় মাছ খাবো না, আমি যদি একটু ঝোল নিই ঝোল নেব, কিন্তু আমার এই মাছের চচ্চড়িটা খুব ভালো লাগে, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কাঁচা আমের সিজন চলছে, ঝিঙে দিয়ে খুব ভালো লাগে। তো এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়নটা একটু ডলে নিচ্ছি দেখো তেলের ওপর। আর এদিকে কাঁচা আম, আলু আর ঝিঙে, কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু ভাজা ভাজা করব এটাকে। দেখবে ঝিঙেটা একটু পরই জল ছেড়ে আসবে। একটু নুন আর একটু হলুদ দেবো, এর মধ্যে কিন্তু মশলা বেশি পড়ে না, একদম হালকা মশলার মধ্যে রান্নাটা হয়, খেতে খুব ভাল লাগে। যারা সর্ষে একদমই পছন্দ করে না তারা সর্ষে দেবে না, যারা সর্ষে খাও তারা এই একটু পরিমাণ সর্ষে দিতে পারো, এতে টেস্টটা ভালো আসে। আর যারা সর্ষে দেবে না তাদেরকেও বলবো টেস্টটা ততটাই ভালো আসবে, কোনো চেঞ্জ আসে না সর্ষে দেওয়াতে না দেওয়াতে। এখানে সব কিছু দেওয়ার পর এখানে দেখো এইটুকু পরিমাণই সর্ষে দিয়েছি, কতটা দেখলে একদম মানে পাতলা করে সর্ষেটা দিয়েছি। এইটা দেখো, এবার একটুখানি কষে নিচ্ছি, এবার জল ঢেলে দেবো, একদম অনেকটা পরিমাণ জল ঢেলে দেবো যাতে মাছটা ডুবে যায়, ফুটে আসে ভালো করে। আর এই ছোটো মাছ দিয়ে এই মাছের চচ্চড়িটা যে কী ভালো লাগে, এটা ছোটো চিংড়ি দিয়েও খুব ভালো লাগে। মোরলা মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে ঝোল ঝোলে নামাতে পারো, গা মাখা মাখা করেও নামাতে পারো, আমি একটু গা মাখা মাখা করে নামাবো, ঝোল ঝোলে করে না। এই যে দেখো হয়ে গেছে, এবার গা মাখা করে করে নামিয়ে দিলাম। এটা অনেকটা টক টক হয় একটু। আচ্ছা, তোমরা একটু স্লাইড মিষ্টি দিয়ে দিও, আমার আমটা খুব একটা টক ছিল না, মানে কাঁচা আমটা যেটা দিয়েছি সেটা খুব একটা টক ছিল না, তাই আমি কোনো রকম মিষ্টি দিইনি। তো তোমরা একটু মিষ্টি দিলে দিতে পারো। দেখো হাতে ব্যথা বললাম না, দুধ মানে ঢালতে পারছি না, ব্যথা করছে। এই যে দেখো এই আঙুলে অনেকটা পরিমাণে কালকে দেখছি, বলতে নেই খারাপ লাগবে তোমাদের, পুঁজ বেরিয়েছে জানো, কী করে যে হলো বুঝতে পারছি না, মানে প্রচুর কষ্ট পাচ্ছি হাতটা নিয়ে জানো, কোনো রকমভাবে কী করে হলো বুঝতে পারছি না। আর হাতটার মধ্যে দেখছি আঙুলটার মধ্যে হালকা ইনফেকশনের মতো হয়েছে। এদিকে মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, হাতে জোর পাচ্ছি না জানো, ওই আঙুলটা ব্যথা করছে, টনটন করছে। তো এখানে দেখো মশলাটাও বেটে নিচ্ছি, একদম হালকা করেই রান্না করব। টমেটো দিয়েছি, আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা অল্প কুচি দিয়েছি, গোটা জিরে, নুন মিষ্টি হলুদ সব এর মধ্যে দিয়ে একসাথে আমি বেটে নেবো। মাছটা দেখো বাটা হয়ে গেছে, মাছটা তুলে রাখছি। খুব খরা করে আমি ওই যে বললাম মাছ আমি ভাজি না, আর আজকে এত গরম রেখেছে রান্না করতে জাস্ট কষ্ট হচ্ছে। আর ফ্যানের তলায় গিয়ে যে বসবো সেটাও পারছি না, যে ফ্যানের তলায় গিয়ে বসলে আরও গরম লেগে যাবে। এখানে ফুলকপি আলুটাও আমি হালকা করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেবো, যাতে ফুলকপি আলুটা নরম হয়ে যায়, কারণ আমি ফুলকপি আলু কোনোটাই সেদ্ধ করিনি। আর অসময়ের ফুলকপি না দিয়ে ঝোলটা না খুব ভালো লেগেছে আজকে খেতে, এত ভালো লাগছিলো, ভীষণ টেস্টি হয়েছিল। তো এই যে দেখো ফুলকপি আলুটাকে হালকা সাঁতলে নিলাম, এবার একটু তেল দিলাম, এবার 5 ফোড়ন দিলাম। সবাই বলে 5 ফোড়ন দাও কেন সব কিছুতে, 5 ফোড়ন দিয়ে না একটা আলাদা রকম টেস্ট আসে রান্নার মধ্যে, সেই কারণে। এবার পেঁয়াজ কুচিটা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম একদম অল্পই দেবে, খুব একটা মশলা দিয়ে রান্না করার দরকার নেই। তো এখানে ফুলকপি আলুটা আমি দেখো দিয়ে দিলাম, মশলাটা কষে আসার পর দিয়েছি, ঠিক আছে, আমি সঙ্গে সঙ্গে দিইনি, ওটা দেখে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে, কিন্তু কষে আসার পরই দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে তুমি কষো, মশলা ফুলকপি সব কষার পর এর মধ্যে আমি অনেকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ গরমে পাতলা ঝোলই খাবে সবাই, কেউ রিচ খাবে না। তো এখানে ফুলকপিটা আলুটা ফুটে এলে আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা দেবো, ফ্রিজে ধনে পাতা থাকলে দিই, আর না হলে দিই না, যখন যেটা পাই দিই, আর যেটা না পাই যেটা দিই না।
ফুলকপি দিয়ে না মাছের ঝোলটা আমার খুব ভাল লাগে, আর শীতকালে বেশি ভালো লাগে। তবে অসময়ে করেছিলাম তো অনেক দিন ভেন্ডি তারপর ঝিঙে ফিঙে দিয়ে খাচ্ছিলাম, আজকে আবার একটু ফুলকপি দিয়ে করেছিলাম, মুখটা অনেকটা চেঞ্জ হলো, ভালো লেগেছে ঝোলটা। আর চুনো মাছের টক মানে মোরলা মাছের যে ঝিঙে আর কাঁচা আম আলু দিয়ে যেটা কথা বলছি, ওটা তো বেশ ভালোই হয়েছিল খেতে, ওটার আর কি প্রশংসা করব। আজকে যে কি একটা বাজে গরম রেখেছে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। আর অনেকে বলে দিদি তুমি সিঁদুর কেন পরো না, এখন আমার সিঁদুর পরা বারণ আছে গো এখন আপাতত। তো যখন বলবে ডক্টর আমি অবশ্যই পরবো সিঁদুর, ওই জন্য শুধু একটা লাল টিপ পরে দেখতেই পেয়েছো, আর হাতে শাঁখা পলা তো পরেই থাকি, কিন্তু সিঁদুরটা মানে বারণ আছে এখন আপাতত। যতদিন বারণ আছে ততদিন তো পরবো না, তারপর এখন দেখা যাক ঠিক পরবো আর কি।